ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2025 সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা ইউনিট 6 লেজার অর্থাৎ অবসর এই পার্টের লিসেন টু লেজারের গল্পটা আমরা পড়ব এবং 57 পেজে যে কোশ্চেনগুলো আছে সব কোশ্চেনের অ্যান্সার কিন্তু আজকের ভিডিওতে আমরা পড়ব। তো এখানে দেখো প্রথমেই যে লিসেন টু দেয়া আছে, লিসেন টু এর হচ্ছে টাইটেল হচ্ছে লেজার অর্থাৎ অবসর। তো অবসর বা পাস্ট টাইম এগুলো তো আমরা সকলে বুঝি, তাই না? তো সেটা সম্পর্কে আর কি বলা। তো এখানে কিওয়ার্ড দেয়া আছে দুইটা। প্রথমটা হচ্ছে স্টেয়ার মানে স্থির দৃষ্টিতে তাকানো এবং দ্বিতীয়টা হচ্ছে স্ট্রিমস মানে হচ্ছে ছোট জলাশয় বা ওই যে পুকুর বা নদ এইগুলো বোঝায় ছোট জলাশয়। তো এখানে আমাদের যে এইটা একটা কবিতা আকারে দেওয়া আছে। তো এই কবিতাটা কে লিখেছে তা আমাদেরকে আগে জানতে হবে, তারপর কবিতা সম্পর্কে পড়তে হবে। তো কবিতাটা লিখেছে উইলিয়াম হেনরি ডেভিস। দেখো এখানে কিন্তু লেখা আছে উইলিয়াম হেনরি ডেভিস, ইনি লিখেছেন এই আমাদের আজকের এই পোয়েমটা। ইংলিশে পোয়েম বলে, বাংলায় বলে তাকে কবিতা। তো এখানে দেখো এ নম্বরে দেওয়া আছে রিড অ্যালাউড অ্যান্ড রিসাইট দি পোয়েম, অর্থাৎ কবিতাটি উচ্চস্বরে পড়ো এবং আবৃত্তি করো। তো এখানে দেখো কবিতাটি দেওয়া আছে প্রথমে লেজার অর্থাৎ অবসর সময়। হোয়াট ইজ দিস লাইফ ইফ ফুল অফ কেয়ার, এ কেমন জীবন হবে যদি উদ্বেগে ভরা। উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার, না থাকে অবকাশ খানিক দাঁড়িয়ে অপলক তাকাবার। অর্থাৎ এখানে কি বোঝাতে চেয়েছে বলো তো এই দুইটা লাইনে? আমাদের এই জীবনটা এতটাই কর্মমুখ বা এতটাই ব্যস্ততায় ভরা হয়ে গিয়েছে যে যেখানে অপলক দৃষ্টিতে যে আমাদের প্রকৃতিটা দেখব সেই দেখার সময়টাই আমাদের নেই, সেটাই আর কি বলেছেন কবি। নো টাইম টু স্ট্যান্ড বিনিথ দি ব্রাউজ, অর্থাৎ নেই অবকাশ বৃক্ষ শাখার নিচে দাঁড়াবার। তো এখানে যে একটু গাছের নিচে দাঁড়াবো বা গাছের অপরূপ দৃশ্য একটু আহরণ করব বা গাছের সম্পর্কে বা গাছের হাওয়া খাবো এরকম কোনো সময় নেই। এখন তো মানুষের আধুনিকতার ছোঁয়াপে এসির নিচে থেকেই বের হওয়ার সময় নেই, সমস্ত কাজ করতেই তারা ব্যস্ত কর্মমুখ হয়ে গিয়েছে। তো অ্যান্ড স্টেয়ার অ্যাজ লং অ্যাজ শিপ অর কাউস, আর তাকাবার ভেড়া অথবা গরু অতিক্রমকালে। তো এই লাইনটার বাংলা হচ্ছে আর তাকাবার ভেড়া অথবা গরু অতিক্রমকালে, অর্থাৎ ভেড়া, গরু, ছাগল বা হাঁস, মুরগি বিভিন্ন পশু পাখি দেখার যে একটা সময়, সেই সময়টাও কিন্তু আমাদের এখন আর নেই বা আমরা সেটা দেখার আর আগে মানুষ সুযোগ খুঁজতো, কিন্তু এখন চারিদিকে কর্মের এতটাই নিজেদেরকে আবদ্ধ করে নিয়েছে যে এই সময়টা তার নেই। নো টাইম টু সি হোয়েন উডস ওই পাস, নেই অবকাশ দেখবার অরণ্য অতিক্রমকালে। হোয়ার স্কোয়ারেলস হাইড দেয়ার নোটস ইন গ্লাস, কাঠবিড়ালি ঘাসের নিচে কোথায় তার বাদাম লুকাস। নো টাইম টু সি ইন এখানে বলেছে নো টাইম টু সি ইন ব্রড ডে লাইট, নেই অবকাশ দেখবার প্রকাশ্য দিবালোকে। দিবালোকে মানে কি বলো তো? দিবা মানে হচ্ছে দিন। তো এখানে যে আমাদের দিনের যে একটা আলো, আর এখানে দিনের আলোয় আমাদের মহান সৃষ্টিকর্তা, মহান আল্লাহ তাআলা বা ভগবান শ্রীকৃষ্ণ বা যেটাই বলো, যার ধর্ম যেটা, মহান সৃষ্টিকর্তা যে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আমাদের জন্য সৃষ্টি করেছে, আর দিনের আলোয় তার কত চাকচিক্য এটা দেখার কিন্তু আমাদের আর সময় হচ্ছে না। এখন অবসর সময় বলতে কি বুঝি? কাজের মাঝখানে বা গুরুত্বপূর্ণ কাজের মাঝখানে যতটুকু ব্রেক পাই বা সময় পাই ততটুকুই তো অবসর সময়, তাই না? কিন্তু সেই অবসর সময়টা আমরা কি কাজে ব্যয় করছি? হয়তো বা ফোন দেখাই বা গেমস খেলাই বা টিভি দেখা বা অনেক ধরনের কাজে ব্যয় করে ফেলছি। কিন্তু আমাদের যে প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখবো, প্রাকৃতিক দৃশ্য থেকে কিছু শিখবো বা কিছু জানবো, আর এই কোনো কিছুর প্রতি আমাদের কোনো
শ্রেষ্ঠ বা কোনো ধরন সব কিছুতে অনীহা সৃষ্টি হয়ে গেছে, সেটা আর কি বলা হয়েছে। নো টাইম টু সি, এটা তো পড়লাম। স্ট্রিমস ফুল অফ স্টার লাইক স্কিল অ্যাট নাইট, রাতের আকাশের মতো তারা ভরা বয়ে চলা জলাধার। এ পোর লাইফ দিস ইজ ইফ ফুল অফ কেয়ার উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার। এই দুইটা লাইনে বলা হয়েছে দুর্গত জীবন হবে যদি উদ্বেগে ভরা, না থাকে সময় খানিক দাঁড়িয়ে অপলক তাকাবার। এখন মানুষের জীবনটা এত কর্মমুখ হয়ে গেছে যে সংসার বা তাদের সন্তান মানুষ করতে যে বা টাকা পয়সা ইনকাম করতে যে এখন কিন্তু প্রকৃতির দৃশ্যটা দেখার কোনো সময় নেই, সেটাই আর কি আমাদের এই কবি বলেছে। আর আমাদের যে প্রাকৃতিক পরিবেশ থেকেও কিছু শেখার আছে, কিছু জানার আছে, এটা কিন্তু এখনকার বাচ্চাটা বোঝেই না। যেমন শহরে যেসব বাচ্চারা বড় হচ্ছে তারা ফোন নিয়েই সারাদিন আছে, তাদের বাবা মারা বিভিন্ন পেশায় নিয়োজিত, যার কারণে বাচ্চাকে ঠান্ডা বা শান্ত রাখার জন্য ফোন বা কম্পিউটারে গেম দিয়ে তাদেরকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু এটা কিন্তু ঠিক না। এটাই আর কি আমাদের এই কবিতার সে সারমর্ম বা যেটা বলতে পারো। তো এখানে দেখো আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে বি নাম্বারটা, মেক এ লিস্ট অফ দি বিউটিফুল থিংস দি পোয়েট টক্স অ্যাবাউট ইন দি পোয়েম। এখানে বলা হয়েছে কবি কবিতায় যেসব সুন্দর বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সেগুলোর একটি তালিকা তৈরি করো। অর্থাৎ এখানে যে প্রাকৃতিক পরিবেশের যে একটা নাম উঠে এসেছে সেই নামগুলোই কিন্তু আমাদেরকে এখানে সুন্দরভাবে চিহ্নিত করে দেখাতে হবে। তো এখানে আমরা কি কি পড়েছিলাম, এখানে পড়েছিলাম গাছ বা অরণ্য, আবার বৃক্ষ শাখা, তারপরে আমরা যে গরু, তারপরে ভেড়া, এগুলো পড়লাম সেইগুলোই আর কি। তো দেখো এগুলোর অ্যান্সার কিন্তু আমি এখানে লিখেছি, দি লিস্ট অফ বিউটিফুল থিংস দি পোয়েট টক্স অ্যাবাউট ইন দি পোয়েম। এখানে এর বাংলা মানেটা হচ্ছে কবিতাতে কবি যেসব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করেছেন তার নিচে দেওয়া হলো। তো এখানে দেখো ব্রাউস মানে বৃক্ষ শাখা, তারপরে শিপ অর কাউস মানে ভেড়া বা গরু, স্কোয়ারেল মানে কাঠবিড়ালি, উডস মানে অরণ্য, ডে লাইট নাইট মানে তো রাত, আর ডে লাইট মানে দিবালোক। আর এখানে তারপরেটা দেখো স্কাই অ্যাট নাইট মানে রাতের আকাশ, স্ট্রিমস ইটসেট্রা মানে নদী ইত্যাদি। তো এখানে এই বিষয়গুলো কিন্তু আমাদের কবি এখানে সুন্দরভাবে আলোচনা করেছে, তাই আর কি বলা হয়েছে। তো তারপর এখানে দেখো সি নম্বরটা, রিড দি পোয়েম, ডিসকাস ইন গ্রুপস অর পেয়ার্স অ্যান্ড রাইট অ্যান্সার টু দিস কোশ্চেন। হোয়াই ডাজ ডু পোয়েট থিঙ্ক দ্যাট উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার। এখানে বলা হয়েছে কবিতাটি পড়ো, দলবদ্ধভাবে বা দুজন দুজন করে আলোচনা করো এবং এসব প্রশ্নের উত্তর দাও। তো প্রথম প্রশ্নটা করা হয়েছে, কেন কবি মনে করেন যে আমাদের দাঁড়ানোর এবং স্থিরভাবে তাকানোর কোনো সময় নেই। আর দ্বিতীয়টা দেওয়া আছে, ডু ইউ থিঙ্ক পিপল অফেন ডু নট হ্যাভ টাইম টু এনজয় দি বিউটি অফ নেচার হ্যাভ রিজন। এখানে বলা হয়েছে তুমি কি মনে করো মানুষের প্রায়ই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সময় থাকে না, কারণগুলো উল্লেখ করো। তো এটা যেহেতু পেয়ার মানে জোড়ায় বা দলবদ্ধভাবে করার কথা বলেছে, তাহলে অবশ্যই কিন্তু একটা ডায়লগ আকারে লিখতে হবে। তো চলো আমরা অ্যান্সারটি দেখে আসি। তো এখানে দেখো আমরা প্রথমে যেহেতু কারোর নাম ইউজ করিনি আর নাম কিন্তু প্রশ্নে দেওয়াও নেই, তো সেক্ষেত্রে আমরা S1 S2 ধরতে পারি। তো S1, হোয়াই ডাজ দি পয়েন্ট থিঙ্ক দ্যাট উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার। প্রথমে যে ব্যক্তি সে প্রশ্ন করছে কেন কবি মনে করেন যে আমাদের দাঁড়ানোর এবং স্থিরভাবে তাকানোর কোনো সময় নেই। তারপরে দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি আছে সে অ্যান্সার করছে, দি পয়েট থিংস দ্যাট উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার বিকজ আওয়ার লাইফ ইজ ফুল অফ কেয়ার অ্যান্ড এনজাইটি। অর্থাৎ আমাদের কবি মনে করেন আমাদের দাঁড়ানোর এবং তাকানোর সময় নেই, কেননা আমাদের জীবন উদ্বেগ ও দুশ্চিন্তায় ভরা। তারপরেরটাই আবার S1 বলছে, ডু ইউ থিঙ্ক পিপল অফেন ডু নট হ্যাভ টাইম টু এনজয় দি বিউটি অফ নেচার গিভ রিজন। অর্থাৎ এখানে বলা হচ্ছে তুমি কি মনে করো মানুষের প্রায়ই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সময় থাকে না, কারণগুলো উল্লেখ করো।
তো তখন S2 বলছে ইয়েস আই থিঙ্ক পিপল অফেন ডু নট হ্যাভ টাইম টু এনজয় দি বিউটি অফ নেচার বিকাম দেয়ার লাইফ ইজ ফুল অফ কেয়ার অ্যান্ড এনজাইটি। অর্থাৎ হ্যাঁ, আমি মনে করি মানুষের প্রায়ই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সময় থাকে না, কারণ তাদের জীবন উদ্বেগে ও দুশ্চিন্তায় ভরা। তো এটাই আর কি। তো তারপরে দেখো এখানে আমাদের ডি নম্বরটা বলা হয়েছে। ডি নম্বর বলেছে সাপোজ ইউ আর ওয়ার্কিং along a path through a wood, there were beautiful trees and flowers on either side of the path. What would you like to do? এখানে বলা হয়েছে যে ধরো তুমি একটি বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছ, পথের দুই ধারে সুন্দর সুন্দর গাছ এবং ফুল রয়েছে, তুমি কি করতে চাইবে? অবশ্যই আমরা কি করতে চাইবো, দেখো ইন দিস এই জায়গায় আমরা কিন্তু ডি নম্বরের অ্যান্সার করে দিয়েছি। অর্থাৎ এই পরিস্থিতিতে আমি যেখানে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতাম সেটা হচ্ছে মানে আমরা মন দিয়ে কিন্তু সেই প্রাকৃতিক জিনিসটা উপভোগ করতাম, তাই না? আমরা যখন খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য চোখের সামনে দেখি তখন সেখানে কিন্তু আটকে যায় না। কিন্তু মানুষের এখন বর্তমান অবস্থা হচ্ছে আমাদের দ্রব্যমূল্যের দাম এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যে আমাদের যারা আর্নিং পার্সন আছে, অর্থাৎ আমাদের ফ্যামিলির পিতামাতা যারা আছে, তারা কিন্তু সংসার বা তাদের সন্তানকে লালন পালন করতে যে দুশ্চিন্তা, হতাশা, দ্বিধাগ্রস্ত এগুলো নিয়ে ভুগছে। যার কারণে এই যে প্রাকৃতিক দৃশ্য দেখা বা আহরণ করা এই বিষয়টা কিন্তু তাদের ভিতরে আর কাজ করছে না। আবার সেম বিষয় আমাদের বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে, যেমন তোমাদের মাঝে এখানে অনেকেই আছো ক্লাসটা হয়তো অনেক জোর করে করছো বা ক্লাসে টিচারের কাছে মার খাবে এই ভয়ে তোমরা ক্লাসটা করছো, কিন্তু অনেকেই কিন্তু মন থেকে করছে না এই ক্লাসটা। অনেকেই আছে গেমস খেলার নাম করে, মানে ফোনে ক্লাস করার নাম করে ফোনে গেমস খেলছে। আবার অনেকে আছে একটু পাস টাইম অর্থাৎ অবসর সময়ে যে একটু ঘোরাঘুরি করবে, প্রাকৃতিক দৃশ্য দেখবে, প্রাকৃতিক দৃশ্য থেকে কিছু শিখবে, জানবে, এটা না করে তারা এই যে গেমস খেলা বা বিভিন্ন নেশার দিকে আসক্ত হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আর কি আমাদের এই কবিতার মূল বিষয়। তো এখানে আশা করি তোমাদের এই আজকের পড়াটা অনেক ভালো লাগার কথা, কারণ আমি অনেক ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরও যদি আমার ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে, আর শিক্ষক মানুষের বাইরে নয়। তো এখানে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টের রিপ্লাই প্রতিনিয়ত করা হয়। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।